চলুন ঘুরে আসি একবেলার জন্য মন্দিরের শহর। মন্দিরের শহর বলতে ভাববেন না যে বেনারস, এটা হলো পূর্ব বর্ধমানের কালনার অম্বিকা কালনা শহর। এলাকাবাসী এটাকে মন্দিরের শহর বলেই জানে। শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, রামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতিধন্য এই জায়গা। 108 শিব মন্দির, অম্বিকা কালী সিদ্ধেশ্বরী মন্দির এবং পাতাল গঙ্গা আছে, তাই অবশ্যই চলে আসুন। নমস্কার বন্ধুরা, আমি এসেছি অম্বিকা কালনার 108টা শিব মন্দিরে। অপূর্ব দেখতে এই শিব মন্দির, এবং শিব মন্দিরের কীভাবে আসবেন না আসবেন সব আমি ডিটেলসে বলে দেবো। কোথায় ভোগ প্রসাদ খাবেন, শুধু যে শিব মন্দির আসবেন তা না, অম্বিকা কালনা হচ্ছে মন্দিরের শহর, তাই আরও অন্যান্য মন্দিরও আপনাদের সাথে দেখাবো, এবং কীভাবে কি যাবেন, কত অটো ভাড়া টোটো ভাড়া সব আমি জানিয়ে দেবো। দেখতে থাকুন এই 108টা শিব মন্দির। ভিতরে রাউন্ড হয়ে আছে, আবার বাইরেও একটা বৃত্তাকারে শিব মন্দির আছে। তো দেখতে থাকুন আমার সাথে। হাওড়া থেকে মাত্র 25 টাকা হাওড়া কাটোয়া লোকালে করে চলে যাবেন অম্বিকা কালনা। আর শিয়ালদার দিক থেকে শিয়ালদা শান্তিপুর লোকালে স্টেশনে নেমে অটো করে নৃসিংহপুর ঘাটে যাবেন, তারপর ভাগীরথী পার হলেই চলে যাবেন 108 শিব মন্দির অম্বিকা কালনা। অম্বিকা কালনা স্টেশনে নেমে 3 নম্বর থেকে ওভারব্রিজে করে 1 নম্বরে এসে 10 টাকা অটো ভাড়া করলেই আপনি পৌঁছে যাবেন শিব মন্দির, 108 শিব মন্দির। ওখান থেকে টোটো একটু বার্গেনিং করে ধরে নিয়ে আপনারা সারা দিনের জন্য ট্যুর করতে পারেন। একটু আপনাদের দর কষাকষি করে নিতে হবে। পৌঁছে গেলাম এই 108 শিব মন্দির। অম্বিকা কালনার প্রধান আকর্ষণ এই 108 শিব মন্দির। এটি নবকৈলাস শিব মন্দির নামেও পরিচিত। 2টি বৃত্তাকার পরিধিতে এই মন্দির নির্মিত। তা অনেক দিনের পুরনো মন্দির, বলুন। 500 বছরের উপরে চলে গেছে, তার বেশি বাই কম। কত প্রাচীন মন্দির এটা ওনার মুখেই শুনলেন। 1809 সালে বর্ধমানের রাজা তেজ বাহাদুর এটি নির্মাণ করেছিলেন। এই মন্দিরগুলো 8 চালা বিশিষ্ট ও 2টি বৃত্তাকার পরিধিতে গঠিত। বাইরের বৃত্তে আছে 74টি মন্দির, আর ভিতরের বৃত্তে আছে 34টি মন্দির। আর বাইরের বড় বৃত্তের যে 74টি মন্দির, সেটি একটি কালো আর একটি সাদা শিবমূর্তি। কালো শিবমূর্তি হচ্ছে রুদ্রের প্রতিমূর্তি, আর সাদা হলো সদাশিবের প্রতিমূর্তি। আর ভিতরের পরিধিতে যে শিব মন্দির আছে 34টি, সেগুলো প্রত্যেকটি সাদা, অর্থাৎ সদাশিবের প্রতীক। এবং কথিত আছে 108টি রুদ্রাক্ষের যে মালায় রুদ্রাক্ষ থাকে, তার আদলেই এই মন্দিরটি গঠিত হয়েছে। চাইলে আপনারা বাড়ির থেকে ফুল গঙ্গাজল নিয়ে পুজোও দিতে পারেন। অপূর্ব সুন্দর এই মন্দির, দেখে অভিভূত হবেন। এইবার বাইরের 74টার পর ভিতরের বেড়ে আমরা ঢুকছি। শিবরাত্রির সময় বা নীলষষ্ঠীর সময় স্থানীয় ভক্তদেরও দূর দূরান্ত ভক্তদের প্রচণ্ড ভিড় হয়। আমরা যেহেতু না খেয়ে পুজো দিয়েছিলাম, তাই সামনেই কিছু দোকানপাট আছে, পুজো দিয়ে আমরা, অর্থাৎ শিবের মাথায় জল ঢেলে একটু কিছু খেয়ে নিলাম। আখের রসও পেলাম। এইবার ঠিক তার উল্টো দিকে রাজবাড়ি কমপ্লেক্স। বর্গীদের অত্যাচারে দাইহাটের রাজবাড়ি ধ্বংস হয়ে গেলে তখন বর্ধমানের রাজারা চলে আসেন এখানেই, এবং এখানে অসংখ্য শিব মন্দির, শুধু শিব মন্দির নয়, অসংখ্য অসংখ্য মন্দির তৈরি করেছেন, আর রাজবাড়িও তৈরি করেছেন। ঢুকতেই বাঁদিকে আছে প্রতাপেশ্বর দেউল মন্দির বা জলেশ্বর মন্দির নামে খ্যাত। এটি গম্বুজাকার এবং একটা কালো কষ্টি পাথরের বিশাল বড় শিব মন্দির আছে। দেখলে আপনারা অভিভূত হয়ে যাবেন এই টেরাকোটার কাজ। এই টেরাকোটার কাজ করেছিলেন বাঁকুড়া জেলার মুখী সূত্রধর রামহরি মিস্ত্রি এটি বানিয়েছিলেন। এটি পোড়ামাটির টেরাকোটার মন্দির, অসম্ভব সুন্দর। এই মন্দিরটি বানিয়েছিলেন রাজা প্রতাপচাঁদের জ্যেষ্ঠা মহিষী পেয়ারী কুমারী, তাই এই মন্দিরটি পেয়ারী কুমারী মঠ নামেও পরিচিত। আর এই মন্দিরের কাজ দেখলে, টেরাকোটার কাজ দেখলে অভিভূত হয়ে যাবেন।
আর ওই যে বললাম আপনারা গিয়ে পুজোও দিতে পারবেন। গম্বুজাকৃতি অপূর্ব সুন্দর মন্দির। এরপরেই বাঁদিকে আছে রাস মঞ্চ। রাস মঞ্চটি আবার দুটি বেড়ে ঘেরা, একটি হচ্ছে 24টি দরজা আর ভিতরেরটি হচ্ছে 8টি দরজা। রাস পূর্ণিমার সময় রাধাকৃষ্ণকে এইখানে আনা হয় পালকিতে করে। এই মন্দির চত্বরে প্রচুর মন্দির আছে রাজবাড়ির আগুপিছু করে। 2 থেকে 4টি ছোট ছোট শিব মন্দির আছে, আর আছে কৃষ্ণ মন্দির। এই হচ্ছে বদ্রীনারায়ণের মন্দির। আছে রাম সীতা মন্দির পূর্ব দিকে, অপূর্ব সুন্দর, এবং মন্দিরগুলো 25 রত্ন বিশিষ্ট। এইবারে ওখান থেকে বেরিয়ে এসে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, 100 টাকার মাধ্যমে আপনারা কুপন কাটতে পারবেন। ওখান থেকে বেরিয়ে এসে আমরা চলে এলাম লালজিউ ও গিরি গোবর্ধন মন্দিরের হলে। এই মন্দিরটি নির্মাণ করেন বর্ধমানের রাজা কীর্তিচাঁদের জননী ব্রজসুন্দরী 1739 খ্রিস্টাব্দে। এই মন্দির নির্মাণের পিছনে একটা সুন্দর কাহিনী আছে। ব্রজসুন্দরী একদিন ভাগীরথীর তীরে স্নান করতে যাওয়ার সময় সাধুজির কাছে কৃষ্ণর মূর্তিটি দেখেন এবং তিনি চেয়ে বসেন, কিন্তু তিনি দিতে রাজি হননি। তাই তিনি তাঁর রাধার সাথে কৃষ্ণের বিবাহের প্রস্তাব দিলে সাধু বাবা রাজি হয়ে যান এবং বিবাহ বন্ধনে আবদ্ধ এখানে একসাথে মন্দির নির্মাণ করে রাধারানী ও শ্রীকৃষ্ণকে প্রতিষ্ঠা করা হয়। পরে সাধু বাবা তীর্থ করে ফিরে এসে চাইলে পর দেন না। ব্রজসুন্দরী দেবী বলেন যে রাজবাড়ির নিয়ম অনুযায়ী বিবাহের পর জামাতা সমেত রাজবাড়িতে থাকেন, সেই থেকেই থেকে যান কৃষ্ণ। আর সাধু বাবা এদিকে ফিরে এসে যে কৃষ্ণর মূর্তি ফেরত চাইলে দিতে রাজি হন না, তখন তিনি রাগত অভিশাপ দেন যে পোড়া রুটি দিয়ে পুজো দেবে। এইবার চলে এলাম গোপালজির মন্দির। এটিও 25 রত্ন বিশিষ্ট, অর্থাৎ এই যে মাথার চূড়াগুলো 12টি, 8টি, 4টি ও 1টি চূড়া বিশিষ্ট, তাই বলে 25 রত্ন। এখানে গোপালজি পূজিত হন এবং পুজোর পর ওনাকে শায়িত করা হয়, অর্থাৎ সজ্জা দেওয়া হয়। আমরা এত সুন্দর সময়ে গেছি, পুজো শেষ হয়েছে এবং গোপালজির দর্শনও আমরা পেয়েছি। এবার চলে এলাম ব্রহ্মবাড়ি মন্দির। এই ব্রহ্মবাড়ি মন্দিরও শ্রী রামকৃষ্ণের স্মৃতিধন্য। আমাদের অতি সৌভাগ্য, পুজোর প্রসাদ পেয়েছি। এখানেই পাতাল গঙ্গা অবস্থিত। বাবাজি ভগবান দাস যখন বৃদ্ধ হয়ে যান, তিনি আর ভাগীরথীতে যেতে পারেন না, তখন তিনি তার ধ্যানের মাধ্যমে দেখেন একদিন ভাগীরথী একেবারে হাজির এইখানেই, আর সেই থেকেই কুয়ো করে দিয়ে এই ভাগীরথীর জলে পূজিত হন। এখানেই সমাধিস্থ আছেন ভগবান দাস মহারাজ। এবার চলে এলাম অনন্ত বাসুদেব মন্দির। বিশাল বড় চত্বর এবং গোশালা আছে, আর খুব সুন্দর এখানে মূর্তিটি নির্মিত হয়েছে এবং আমাদের অতি সৌভাগ্য, ভগবানের ভোগ প্রসাদ নৈবেদ্য রূপে দেখতে পেরেছি আমরা। প্রসাদ চড়ানো দেখা অতি ভাগ্যের ব্যাপার, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এরপর চলে এলাম অম্বিকা সিদ্ধেশ্বরী কালী মন্দির এবং 2 দিকে 2টি কালী মন্দির। এই এক মা কালী মূর্তি আছে, পূজিতা হন, আর ঠিক উল্টো দিকে হচ্ছে অম্বিকা মা কালী সিদ্ধেশ্বরী মূর্তি। এই হচ্ছে অম্বিকা কালী মায়ের মন্দিরের সুন্দর দৃশ্য। আর ডান দিকে আছে 3টি শিব মন্দির। আগে এখানেই বলি দেওয়া হতো, এই খাড়া আছে, এখন এখানে সবজি বলি দেওয়া হয়। আর এই অম্বিকা মায়ের নাম অনুসারেই জায়গাটির নাম হয়েছে অম্বিকা কালনা। এই অম্বিকা মায়ের মূর্তি সম্পূর্ণ একটা নিম কাঠ দিয়ে তৈরি হয়েছে। অতি জাগ্রত এই মা, আর পুরোহিতের অনুমতি নিয়ে আমরা ছবি তুলেছি। এরপর চলে এলাম শ্যামসুন্দরজির মন্দির ও নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহস্থল, সেই কুলতলা। এই কুলগাছ নাকি কথিত আছে 500 বছরের পুরনো। এইখানেই বিবাহ হয়েছিল সূর্যদাস পণ্ডিতের
দুই কন্যা বসুধা ও জাহ্নবার সাথে। এইখানটাকে সুন্দর করে ঘিরে রেখেছে। এই শিলে দাঁড়িয়েই কিন্তু বিবাহ হয়েছিল, তাই এখানে নিত্যানন্দ মহাপ্রভুর পদচিহ্ন রয়ে গেছে। তাই এরপর চলে এলাম তেঁতুলতলা, যেখানে নিমাই অর্থাৎ মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন এই তেঁতুল গাছের নিচে। গৌরীদাস ও মহাপ্রভুর মিলনস্থান পণ্ডিতের কাছ থেকেই শুনে নিন। এই আসলেই ঠাকুরমশাই বসতেন, হ্যাঁ? চৈতন্যদেব এখানে এসে বসেন। হ্যাঁ, এই সিংহাসন। গৌরীদাস পণ্ডিতের সঙ্গে হ্যাঁ, এখানে এইখানে- দেখা হয়েছিল প্রথম সাক্ষাৎ। হ্যাঁ, ঠিক আছে। তোমার তো নষ্ট হয়েছে। এটা কিসের তৈরি? এই মানে কাঠের কোনটা? ওই যে সিংহাসনটা? না, পাথর, পাথর। এই সেই তেঁতুল গাছ যেখানে মহাপ্রভু চৈতন্যদেব এসে গঙ্গা থেকে এসে বিশ্রাম নিয়েছিলেন। দেখুন কত বড় ছোট, বিশাল বিশাল, একদম ঐতিহাসিক হচ্ছে এই তেঁতুল গাছ। আরও আগেই দেখিয়েছি চরণ চিহ্ন, এই গাছের তলায় এসে বিশ্রাম নিয়েছিলেন। প্রায় 500 বছর আগের ঘটনা। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেন সেই তৃতীয় দিন এখানে এসে উপস্থিত হন এবং গৌরদাস আলিঙ্গন করেন। তখন মহাপ্রভুর পূর্বজন্মের কথা মনে পড়ে যায়, সেই বৃন্দাবনের জন্মান্তরের কথা। এইবার এলাম ভবা পাগলার বাসভবনে। ভবা পাগলার আসল নাম ভবেন্দ্রমোহন রায়চৌধুরী। ইনি বাংলাদেশের আমতায় 1902 সালে জন্মগ্রহণ করেছিলেন। ওখান থেকে আনন্দময়ী মা কালী মূর্তি নিয়ে এইখানে এসে তিনি প্রতিষ্ঠা করেন এবং পুজো করেন। আর মাত্র 70 টাকার বিনিময়ে আমরা এই ভবা পাগলার আশ্রমেই প্রসাদ গ্রহণ করলাম। তাই অফিস ঘর থেকে আমার কর্তামশাই কুপন কেটে আনলেন। খুব ভালো খাবার দাবারের ব্যবস্থা। একদিনের জন্য অবশ্যই ঘুরে আসুন অম্বিকা কালনা মন্দিরের শহর। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ধন্যবাদ, ভালো থাকবেন।